স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা। এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আমজনতার আজকের বিষয় মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচার। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, বিএনপি দলীয় হুইপ। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে জানতে চাই, মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে বিএনপি, যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি, তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মিথ্যাচারে নেমেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন করেই বলেছেন, এ কথাগুলোই বলেছেন। আপনাদের মেগা মিথ্যাচারের বিষয়ে জানতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা। মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি 2014 সালে প্রথম আলোর ফার্স্ট পেজের হেডলাইন হয়েছিল এটি, এবং 2014-এর পরে আজকে 2021 মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি কি পরিমাণ হয়েছে সেটা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। নিকোল, আপনি জানেন যে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন তারা 10টি মেগা প্রকল্প নিয়েছিল। এর মধ্যে আপনার পদ্মা সেতু বহুমুখী আছে, ঢাকা মেট্রো রেল প্রকল্প আছে, রেল সংযোগ আছে, দোহাজারি হতে রামু থেকে আবার ঘুমধুম পর্যন্ত রেল লাইন আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লা এলএনজি টার্মিনাল নির্মাণ, কয়লা ভিত্তিক রামপাল, পায়রা বন্দর, সোনাদিয়া ইত্যাদি ইত্যাদি। এই 10টি মেগা প্রজেক্টে এই করোনা কালেও সরকার বরাদ্দ দিয়েছে 50,000 কোটি টাকা, এবং এই 50,000 কোটি টাকার মধ্যে আবার 20,000 কোটি টাকা দিয়েছে কেবলমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। আমরা তো পদ্মা সেতু নিয়ে অনেক বড় বড় কথা শুনি। 2008 সালে পদ্মা সেতুর যখন প্রথম এই প্রকল্প নিয়ে আলাপ হয় তখন এটার জন্য ব্যয় ধরা হয়েছিল 8,000 কোটি টাকা। সেটা এখন বাড়তে বাড়তে 30,000 কোটি টাকার ওপরে গেছে। নিকোল, আপনি জানেন যে এখনও পদ্মা সেতু নির্মাণ পুরোপুরি কমপ্লিট হয় নাই। এটি 6.25 কিলোমিটারের একটা সেতু। এখানে প্রতি কিলোমিটারের ব্যয় হচ্ছে 5,000 কোটি টাকা। আর একই ধরনের সেতু ভূপেন হাজারিকা ভারতে, সেখানে প্রতি কিলোমিটার ব্যয় হচ্ছে মাত্র 125 কোটি টাকা। কোথায় 5,000 কোটি টাকা আর কোথায় 125 কোটি টাকা? বাংলাদেশে বিশেষজ্ঞরা বলছেন যে এই সেতুর ম্যাক্সিমাম হতে পারে পার কিলোমিটার 500 থেকে 700 কোটি টাকা, কোনোভাবে এটা 5,000 কোটি টাকা হতে পারে না। আরেকটি এক্সাম্পল আমি দেই, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আপনি জানেন যে এই করোনার বিভৎস সময়েও এখানে বরাদ্দ দেওয়া হয়েছে 20,000 কোটি টাকা। আমি যদি এই ব্যাপারে একটু বলি যে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রতি মেগাওয়াটের জন্য মূলধনী ব্যয় হচ্ছে $50 লাখ। আর ভারতের তামিলনাড়ুর কুদানকুলামে এই একই ধরনের একই সিস্টেমের বিদ্যুৎ কেন্দ্রের প্রতি মেগাওয়াটের মূলধনী ব্যয় হচ্ছে $30 লক্ষ। অর্থাৎ প্রতি মেগাওয়াটের মূলধনী যে ব্যয়, সেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের ডিফারেন্স হচ্ছে $20 লক্ষ। এবং এটাকে যদি আপনি টাকায় কনভার্ট করেন, আপনি দেখবেন এই প্রকল্পতে মিনিমাম যে দুর্নীতি লুটপাট হচ্ছে সেটা হচ্ছে 50,000 কোটি টাকা। এক একটা প্রকল্প থেকে এই রকম লুটপাট হচ্ছে। দেখুন, বাংলাদেশে গত 12 বছরে মোটা দাগে কিছু ক্ষেত্র লুটের জন্য নেওয়া হয়েছে। তার প্রথমটাই হচ্ছে অবকাঠামো। বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশের অবকাঠামো নির্মাণ ব্যয় পৃথিবীতে সবচেয়ে বেশি, এবং রাস্তার মানের বিচারে বাংলাদেশের রাস্তার মান পৃথিবীতে সবচেয়ে খারাপ। আমি যদি ছোট্ট কিছু উদাহরণ দেই, 4 লেনের একটা মহাসড়ক নির্মাণে কিলোমিটার প্রতি ইউরোপে ব্যয় হয় 28 কোটি টাকা, ভারতে ব্যয় হয় 10 কোটি, চীনে 13 কোটি, বাংলাদেশে এটা গড়ে 60 কোটি টাকা। ভারতে প্রতি কিলোমিটার ফ্লাইওভার ব্যয় হয় 48 থেকে 88 কোটি টাকা, চীনে মালয়েশিয়াতে হয় 80 থেকে 90 কোটি টাকা, বাংলাদেশে 150 থেকে 180 কোটি টাকা। এবং
সবচেয়ে মজার বিষয় হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের খরচ বিশ্বে 205 থেকে 250 কোটি টাকার মধ্যে, আর বাংলাদেশে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ খরচ প্রতি কিলোমিটার 700 কোটি টাকা। কোথায় 200 কোটি টাকা আর কোথায় 700 কোটি টাকা পার কিলোমিটার। নিকোল, আমি যদি আপনাকে রেলপথের নির্মাণ বলি, চীন ভারতে পার কিলোমিটার 12 কোটি টাকা, উন্নত দেশগুলোতে 30 কোটি টাকা, আর দোহাজারি ঘুমধুম 129 কোটি টাকা, ঢাকা যশোর 203 কোটি টাকা, ঢাকা পায়রা বন্দর 250 কোটি টাকা। এই রাস্তা নির্মাণ বলেন, ফ্লাইওভার বা রেলপথ নির্মাণ বলেন, বাংলাদেশে ব্যয় বিশ্বের সর্বোচ্চ এবং মানের দিক থেকে শুধু দক্ষিণ এশিয়া নয়, বিশ্বেই সম্ভবত বাংলাদেশের সড়ক মহাসড়কের মান সর্বনিম্ন। আপনাকে যদি আমি প্রকল্পের খরচ বলি, প্রকল্প হচ্ছে আরেকটা খাত যেখানে গত 12 বছরে বিভৎস রকম দুর্নীতি দেখেছি। আপনারা শুনেছেন যে 37 লাখ টাকা দিয়ে পর্দা কেনা হয়েছে, 85,000 টাকা দিয়ে বই কেনা হয়েছে। ইভেন এই করোনার সময় যখন সমস্ত বিশ্ব করোনা জ্বরে কাঁপছে, তখন বাংলাদেশ কিন্তু বিশ্বের দরবারে শিরোনাম হয়েছে তার দুর্নীতির জন্য। ভুয়া মাস্ক, নকল পরীক্ষা, পরীক্ষায় ভুয়া রিপোর্ট ইত্যাদি ইত্যাদি থেকে শুরু করে সেই সময় টেকনিশিয়ান, টেকনোলজিস্ট নিয়োগ থেকে শুরু করে এমন কোনো খাত নাই যেখানে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে হেডলাইন হয় নাই। আপনি দেখেন শেরেবাংলা ন্যাশনাল ইনস্টিটিউট থেকে এই দুর্নীতি এই করোনা কালে, সেখানে আমরা দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার এই পয়েন্টগুলো নিয়ে আমি বাজারে যে দাম, আমি একটা শুধু সুইয়ের একটা উদাহরণ দেই নিকোল, যে একটা 250 টাকার সুই 25,000 টাকা দিয়ে কেনা হয়েছে 100 গুণ বেশি দামে। তো এই হচ্ছে বাংলাদেশ চলছে এভাবে। শুধু মেগা প্রকল্প না, আমি বলছি যে মেগা প্রকল্প থেকে শুরু করে একটা ছোট্ট সুই কেনা পর্যন্ত সর্বত্র সব জায়গায় আপনারা আসলে দুর্নীতি দেখতে পাচ্ছেন। জবাবদিহিতার বালাই নাই, সেহেতু কোনো সমস্যাও হচ্ছে না। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার এই পয়েন্টগুলো নিয়ে আমার মনে হয় উত্তর দরকার। আপনি যেহেতু একদম স্পেসিফিক ভাবে হিসাব করে দেখিয়ে দিলেন যে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে এবং অন্য দেশের সাথে তুলনা করে সেটা বুঝিয়েও দিলেন। আহসানুল ইসলাম টিটু এমপি আছেন আমাদের সঙ্গে, টাঙ্গাইল 6 থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আহসানুল ইসলাম টিটু, মেগা প্রকল্পকে সরকার টাকা বানানোর প্রজেক্ট হিসেবে নিয়েছে। বিএনপি মহাসচিবের এই মন্তব্যকে পরিকল্পিত মিথ্যাচার বলছে আপনার দল, কিন্তু আহসানুল ইসলাম এই কথা কি একেবারেই মিথ্যাচার বলা যায় কিনা? কারণ দুর্নীতি নিয়ে সরকার দলের এমপিরাও তো সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন, তাই না? ধন্যবাদ আপনাকে। আপনার টাইটেলই ছিল ব্যারিস্টার রুমিন ফারহানকে জিজ্ঞেস করেছিলেন যে মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচার। এখন ব্যারিস্টার রুমিন ফারহান এক্সপার্টের মতো যে ধরনের তথ্য উপাত্ত, বিভ্রান্তিমূলক তথ্য উপাত্ত জাতির সামনে পরিবেশন করলেন, এখন এটা নিয়ে আসলে যদি আমি খাত ওয়ারি যদি আমি রিসার্চ করতে থাকি তাহলে 1 ঘন্টা শুধু আমারই সময় লাগবে। সো আমি এই বিষয়ে যাব না। ব্যারিস্টার রুমিন ফারহানের উনি একজন লয়ার, ওনার না আছে এই বিষয়ে, এই প্রকল্প বিষয়ে কোনো এক্সপার্টিস। উনি বিভিন্ন পেপারের কাটিং দেখে এই মিথ্যাচারগুলি জাতির সামনে তুলে ধরলো। আমরা গর্বিত যে পদ্মা সেতুর মতো একটা মেগা সেতু বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করতে যাচ্ছে, এবং এটা শুধু সেতু না, এটা আমাদের জন্য একটা প্রাইডের বিষয়, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমরা ওই রকম বড় প্রকল্প। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, এই পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ আজকে মেগা প্রকল্পগুলি নেওয়ার সামর্থ্য সারা বিশ্বে তুলে ধরেছে, এবং পরপর আমরা অনেকগুলি মেগা প্রকল্প আমরা হাতে নিচ্ছি এবং সেগুলো আমরা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই জিনিসগুলাকে ভিন্ন খাতে দেওয়ার জন্য তারা এই যে বিভিন্ন রকম তথ্য উপাত্ত দেয়। দেখেন, আমি শুধু একটা উদাহরণ দিব ওনাকে। আমার নিজের কনস্টিটিউয়েন্সি টাঙ্গাইল 6 নাগরপুর দেলদুয়ার, আমার একদিকে ধলেশ্বরী একদিকে যমুনা, সেইখানে যে রাস্তা করতে যে খরচ হবে আর এই যে ময়মনসিংহে পাহাড়ি এলাকায় রাস্তা করতে কি খরচ এক হবে? সো এই যে এই ধরনের সুন্দর করে বিভিন্ন দেশের বিভিন্ন তথ্য উপাত্ত দিল, এটার ভৌগোলিক কারণ আছে, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ডিটেলস ডিজাইনের ব্যাপার আছে, তার উপরে ভিত্তি করে একটা পরিকল্পনা করা হয় এবং তার উপরে একটা বাজেট করা হয়, তারপরে টেন্ডারের মাধ্যমে এই কাজগুলি করা হয়। আমাদের যেটা অবজারভেশন, আমরা যেটা পার্লামেন্টে বলেছি এবং বিভিন্ন সময় বলি যে আমাদের এই প্রকল্পগুলি আরও দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব এবং আরও বেশি কি বলে ওর নাম তো যদি আমরা এগুলো শেষ করতে পারি তাহলে দেশের মানুষ আমাদের এই উপকারগুলি দ্রুত পাবে। সো এর সাথে ওনারা যেভাবে মিথ্যাচার করছে, যে এইগুলোর মিথ্যাচার ছাড়া আমার মনে হয় না কোনো কিছুই গ্রহণযোগ্য কোনো আলোচনা। আর অন্তত ব্যারিস্টার রুমিন ফারহানের সাথে আমি আপনার কাছে আসছি, একটা বিষয়
আমি একটু প্রশ্ন জুড়ে দিতে চাই রুমিন ফারহানার একটা পয়েন্টে আমি আপনাকে একটু প্রশ্ন জুড়ে দিতে চাই। রুমিন ফারহানা বলেছেন বাংলাদেশের রাস্তার ব্যয় সবচেয়ে বেশি, রাস্তার মান সবচেয়ে খারাপ। আমরা কিন্তু দেখি একটা নতুন রাস্তা বানালে কিছুদিনের মধ্যেই আসলে সেটা ভাঙতে শুরু করে। এটা কিন্তু আমাদের বাংলাদেশে বসবাসকারী হিসেবে প্রত্যেকেরই এই ধরনের অভিজ্ঞতা আছে। এ বিষয়ে আপনি কিছু মন্তব্য করবেন? না, অবশ্যই আমার নিজেরও এই বিষয়ে যথেষ্ট অবজারভেশন আছে। আমাদের যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি, পিচ ঢালা রাস্তা, পৃথিবীর বিভিন্ন দেশে এখন আর পিচ ঢালা রাস্তা হয় না, এখন সিমেন্টের কংক্রিটের রাস্তা হয়। সেই দিকে আমাদের এলজিআরডি এবং ইঞ্জিনিয়ারিং ডিভিশন ধীরে ধীরে যাচ্ছে। আমাদের পাইলট বেসিসে কিছু প্রকল্প হচ্ছে, সাবমার্সেবল কিছু হাইওয়ে হচ্ছে, এবং যদি সেই জিনিসগুলো যদি সাস্টেনেবল হয়, ভবিষ্যতে আমরা এই পিচ ঢালা রাস্তা সম্পূর্ণভাবে যে আমরা কি বলার নাম কংক্রিটের রাস্তায় যাব। আমাদের এই রাস্তার ম্যাটেরিয়ালটা অনেক পুরনো মেথড। আমার মনে হয় যে এই বিষয়ে আমরা আমাদের যারা ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে, যারা বিশেষজ্ঞ আছে, তারা এটা নিয়ে কাজ করলে আরও মানসম্মত রাস্তা, দৃশ্যমান রাস্তা আমরা করতে পারবো। জি, আমাদের সঙ্গে জোনায়েদ সাকি আছেন, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। জোনায়েদ সাকি, উন্নয়নের সাথে সাথে দেশে দুর্নীতি নিয়ে বেশ কথা হচ্ছে টাকা পাচার নিয়ে। এক দল আরেক দলকে দোষারোপ করছে, মিথ্যাবাদী বলছে। জোনায়েদ সাকি, দুর্নীতির বিষয়ে আসলেই কি ধোয়া তুলসী পাতা টাইপের কোনো ক্ষমতাসীন দল বাংলাদেশে ছিল বা আছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, মানে ধোয়া তুলসী পাতা কোনো দলই ছিল না। বাংলাদেশের 50 বছর ইতিহাস কার্যত একটা ধারাবাহিকভাবে দুর্নীতির ইতিহাস, এবং এক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতা কাজে লাগিয়ে দুর্নীতিটা একটা প্রধান ধারা হিসেবে আছে। কিন্তু গত 12 বছরে এই দুর্নীতি, বিশেষভাবে গত এই 7 বছরে 14 সালের পর থেকে আমরা এটা আরও ব্যাপকভাবে দেখব যে একটা মানে দুর্নীতি যেভাবে একটা জবাবদিহিতাহীন জায়গায় পৌঁছেছে, এটা বাংলাদেশে অদৃষ্টপূর্ব। অর্থাৎ এর তুলনা করা একেবারেই কোনো সুযোগ নেই। এবং দুর্নীতি কেবল অদৃষ্টপূর্ব একটা জায়গায় পৌঁছেছে সেটা আমরা বলবো তাই নয়, দুর্নীতিকে জায়েজ করার চেষ্টা সেটাও মানে একেবারেই যাকে বলে যে এর কোনো পূর্ব অভিজ্ঞতা মানব ইতিহাসে আছে কিনা আমার মনে হয় এটা নাই। যে আপনি যখন দেখবেন দিনের আলোর মতো পরিষ্কারভাবে দুর্নীতি হচ্ছে, 400 টাকার জিনিস 25,000 টাকায় কি 20,000 টাকায় কেনা হচ্ছে, মানে 100 গুণ। এই যে কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালের কয়েকটি ইকুইপমেন্ট কেনার বিষয়ে সংবাদ মাধ্যমে এসছে, যেসব সংবাদ মাধ্যম সরকার সমর্থিত সংবাদ মাধ্যম নামে পরিচিত। তো এখন সংবাদ মাধ্যমে যে তথ্যগুলো আসে, যেমন রুমিন ফারহানা একটু আগে যে তথ্যগুলোর কথা বললেন, এগুলো আমরা বহুবার আলোচনা করেছি। একসাথে উনি সবগুলো প্রকল্পের কথা, অনেকগুলো প্রকল্পের কথা আনলেন। এইগুলো হয়তো প্রকল্পের ধরে ধরে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে, টক শো হয়েছে, সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে, এবং এমনকি সরকারের কর্তা ব্যক্তিরাও এইসব বিষয়ে কথা বলেছেন। যেমন অনেকগুলো দুর্নীতির পরে আমরা দেখেছি যে অর্থমন্ত্রীকে কথা বলতে, এবং তিনি সাগর চুরিও বলেছেন, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো যখন ঘটছে, সরকারেরও কখনো কখনো এইসব দুর্নীতি নিয়ে তারা নিজেরাও উষ্মা প্রকাশ করছেন। আজকে সরকার দলের একজন এমপি পুরোপুরি এটাকে একটা মিথ্যাচার বলে চালিয়ে দিচ্ছেন। এই যে চালানোটা, এটাকে ফ্যাসিবাদ বলে। ফ্যাসিবাদ মানে হচ্ছে যে আপনি গায়ের জোরে কথা বলতে থাকবেন, এবং গায়ের জোরে বলতে 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 ওইটাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করবেন। আর সত্য যদি কেউ মানতে না চায়, তাহলে তাকে ধরে নিয়ে যাবেন, তাকে গুম করে দিবেন, তাকে নাই করে দিবেন। এই বাস্তবতা আপনি মিলিয়ে দেখুন, বাস্তবতাটাকে আপনি পাবেন। এখন দেখুন যে আমি দুটো প্রসঙ্গ তুলব। একটা হচ্ছে বাংলাদেশে যে বিভিন্ন প্রকল্পের ব্যয় বেশি, তার নিশ্চয়ই যুক্তি তৈরি করতে হবে। এখন কি যুক্তি তারা তৈরি করেন? যেমন ধরুন, এটার একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে যে বাংলাদেশে কেন ব্যয় বেশি, এই বিষয়ে যখন সরকারের কাছ থেকে ব্যাখ্যা চাইবেন, বলবেন যে আমাদের এখানে জমির দাম অনেক বেশি, জমি অধিগ্রহণ করতে গিয়ে এখানে ব্যয় বিপুল রূপ লাভ করে। কিন্তু আপনি যদি একটু তলিয়ে দেখেন যে এলাকা দিয়ে রাস্তা হবে, সেই এলাকার খবরটা যখন পৌঁছে যায়, সেইখানে জমি কিভাবে মানে জমির দাম বৃদ্ধি করা যায়, কিভাবে জমিতে স্থাপনা তুলে সেটারও দাম ধরা হয়, এবং এই সব কিছু আবার সরকারের মানে ব্যয়ের মধ্যে যৌক্তিকরণ ঘটানো হয়, এটার সাথে যে লেনাদেনার সম্পর্কটা থাকে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুর্নীতিটাকে, টাকা পয়সার ভাগবাটোয়ারাটাকে তারা কেবল একটা পর্যায়ে রাখেন তা না, এটাকে সর্বত্র ছড়িয়ে দেন, যাতে করে সব জায়গা থেকেই এর রেজিস্ট্যান্স যেটা আসার কথা সেটা আর না আসে। অর্থাৎ আপনি একেবারে টপ বস থেকে
থেকে একেবারে সর্বনিম্ন যিনি আছেন তাকে পর্যন্ত পয়সা খাইয়ে রাখেন, যার যার অবশ্য মানে কি বলে যে ক্ষমতা এবং এখতিয়ার অনুযায়ী। কেউ 2000 টাকা খেলে কেউ 2 লক্ষ টাকা খাবেন। অর্থাৎ এই জায়গা থেকে সবারই নৈতিক জায়গাটাকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা চলে এবং দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ চলে। এইটা কেবলমাত্র বাংলাদেশের জায়গাতে নয়। এই যেমন ধরুন বললেন পদ্মা সেতু নিজস্ব অর্থায়ন হচ্ছে, এটা একটা বরং এইভাবে বলা যায় যে এটা একটা মিথ্যাচার। কারণ পদ্মা সেতু এখন আর নিজস্ব অর্থায়ন হচ্ছে না, এখানে সাপ্লায়ার্স ক্রেডিট আছে, এখানে চীনের অর্থ বিনিয়োগ হচ্ছে এবং এই সমস্ত জায়গাগুলো যে আছে আমরা দেখব যে বিদেশি কোম্পানিগুলো এখন এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে পড়ছে। অর্থাৎ আপনি সর্বমহলকে যখন একটা স্বচ্ছতার অভাবের জায়গায় রাখবেন এবং জবাবদিহিতার কোনো কাঠামোর মধ্যে আর রাখবেন না, তখন সব পক্ষই খুশি এবং সব পক্ষের খুশি হওয়ার মধ্য দিয়ে আপনি একটা স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করবেন। এটার মধ্য দিয়ে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে তো একটা হচ্ছে জনগণের অর্থ বিপুলভাবে অন্যের পকেটে যায়, 2 নম্বর হচ্ছে যে পুরো একটা রাষ্ট্র যে তার পরিচালনা পদ্ধতি সর্বস্তরে দুর্নীতি প্রবেশ করে এবং 3 নম্বর হচ্ছে শেষ বিচারে এই পুরো মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা এমন একটা নৈরাজ্যের দিকে অগ্রসর হয় যখন আর কোনো কিছুই তারা কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ আর রক্ষা করতে পারেন না। বাংলাদেশকে ঠিক ওই দিকে অগ্রসর মানে ঠেলে দেওয়া হচ্ছে। কাজে আমি বলবো যে এই যে একটা কি বলে যে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া মেগা মিথ্যাচার, এই যে মিথ্যাচার সেটা মানে করার জায়গাতে তারা এসছেন কেননা তারা আসলে থোড়াই পরোয়া করেন, জনগণের কোনো দাবি দেওয়ার দিকে তাদের মনোযোগ নেই। এই যে বাজেট একটা করেছেন, যারা ক্ষমতায় আছেন তারা দাবি দেওয়া বা এই ধরনের সমালোচনাকে আসলে পরোয়াই করেন না। ঠিক বোধহয় বিষয়টা কি তাই? কেননা আমি যেটা দেখেছি সংসদে সরকার দলীয় সংসদ সদস্যরা এসবের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এসবের আসলে সমাধান চেয়েছে। আমি আসছি আপনার কাছে। সুভাষ সিংহ রায় আছেন আমাদের সঙ্গে, প্রধান সম্পাদক abnews24.com। সুভাষ সিংহ রায়, জোনায়েদ সাকি যেরকম বললেন মেগা প্রকল্প শুরু থেকে শেষের লোকটিকে টাকা খাইয়ে খুশি রাখা হয়, আসলে এভাবে আসলে সবাই খুশি খুশি মনে আসলে দুর্নীতিগুলো আমরা দিনের পর দিন চেপে যাচ্ছি। আপনি কি মনে করছেন যে এভাবেই আমরা বড় বড় প্রকল্পে সবাই মিলে দুর্নীতি করছি, বিষয়টা এইরকম? অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনি জানেন যে একেবারে 60-এর দশকের শেষের দিকে 69-এর গণঅভ্যুত্থানের সময় আমাদের প্রিয় কবি হেলাল হাফিজ একটা কবিতা লিখেছিলেন ফেরিওয়ালা। সেই ফেরিওয়ালার মতন আমার জোনায়েদ সাকির কথা শুনে আমার কবিতার ওই ঢঙে বলতে ইচ্ছে করে যে হতাশা নেবে হতাশা, আমার কাছে আছে হরেক রকম হতাশা, সাদা হতাশা, নীল হতাশা, মাল্টি কালার হতাশা নেবে। কবি হেলাল হাফিজ বলেছেন কষ্ট নেবে কষ্ট, আমার কাছে আছে ভাই হরেক রকম কষ্ট। তোমার কাছে হরেক রকম হতাশা আছে। তো ওই হতাশা ছড়াতে উনি খুব পারঙ্গমতা দেখাচ্ছেন, এটা তার এই যোগ্যতার প্রশংসা করতেই হবে। আমি একটা খুব খোলামেলা ভাবে একটা কথা বলি, যে 3 জন বিশিষ্ট আলোচক এখানে আলোচনা করলেন, সবার আলোচনা মোটামুটি আমি আত্মস্থ করবার চেষ্টা করেছি। খুব ছোট করে যদি বলি, বাংলাদেশের যে উন্নয়নের জায়গাটি, সেই উন্নয়নের জায়গাটি যে বিস্ময়কর জায়গায় পৌঁছাছে, সেটা পৃথিবীর বড় বড় সংস্থাগুলো এবং বড় বড় দেশের বড় বড় রাষ্ট্রনায়করা তারা সবাই এক বাক্যে বলছেন। এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন 3-4 বছর আগে যে আপনার উন্নয়নের বিস্ময়ের এই চাবিকাঠিটা কোথায়। জোনায়েদ সাকি বলছেন মানুষের সাথে যদি জনগণের সাথে যদি সম্পর্ক না থাকে, ফোরাই কেয়ার করে, নানান রকম চমৎকার শব্দগুলো ব্যবহার করেন। আমি আপনাকে বলি, জনগণের যদি সঙ্গে সম্পর্ক রাজনৈতিক দলের যাদের থাকে, সেই রাজনৈতিক দলের মর্যাদার জায়গায় আসতে গেলে জনগণের সাথে মিশতে হয়, জনগণের চিন্তা চেতনাকে ধারণ করতে হয় বলেই 2008 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেই মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে হাত দিয়েছিলেন বিদ্যুতে। এবং অক্টোবর বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন বলেছিলেন বিপ্লব মানে হচ্ছে বিদ্যুৎ, আর বিদ্যুৎ মানে হচ্ছে বিপ্লব। সেই বিদ্যুৎ আনতে যে অনেক রকম কথা শুনতে হয়েছে, বলা হচ্ছে দায় মুক্তি কেন দেওয়া হচ্ছে, দায় মুক্তি কেন প্রয়োজন ছিল, এটা কিন্তু আমরা শুনে এসেছি। কিন্তু বাংলাদেশের এখন মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। এইটাকে আপনি অস্বীকার করেন, তাহলে আপনি বলবেন যে বোকার স্বর্গে বাস করছেন। জনগণ কিন্তু ওই জায়গায় নাই। কাচিকাটা ইউনিয়ন নামে একটা ইউনিয়ন আছে শরীয়তপুরে, এনামুল হক শামীম এমপি
তিনি উপমন্ত্রী, তার এলাকায় তিনি পানির ভিতর দিয়ে, পদ্মার পানির ভিতর দিয়ে তিনি কিন্তু লাইন নিয়ে বিদ্যুৎ সংযোগ করেছেন। এই যে মানুষের জীবন মানের উন্নয়ন, এটা কল্যাণ রাষ্ট্র। আর অনেকগুলো কথা বলা যায়। আপনি জানেন যে মহাত্মা গান্ধীর তার অটোবায়োগ্রাফি আছে যে মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, সত্যের কাছে আমাকে যেতে হবে, এবং এই সত্যের কাছে যেতে গেলে আপনাকে নির্মমতা লাভ করতে হবে। আমাদের আলোচনাগুলো কিন্তু বড় গোলমেলে হয়ে যায়। ব্যারিস্টার রুমিন ফারহান একটি সর্বশেষ লেখা আমার সামনে আছে, চমৎকার ভাবে লিখেছেন যে বাংলাদেশের টাকা পাচার জানি না, নতুন দারিদ্র মানি না, এই বিষয়গুলো শুনেছেন, তার সংসদের বক্তৃতাও আমি শুনেছি। কিন্তু বাস্তবতা কি? বাংলাদেশের এগিয়ে যাওয়ার এই যে উপাখ্যান, এটা সারা বিশ্বব্যাপী আজকে প্রশংসিত হচ্ছে। আপনি পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, যারা এখন আলোচনা করছেন, যারা সরকারের সমালোচক, প্রত্যেকে বলেছেন, এমনকি বাংলাদেশের যারা নিয়ে গবেষণা করেন প্রত্যেক গবেষণা সংস্থার প্রধানরা বলেছেন যে সরকারের উচ্চ মহল একেবারে জড়িত এই পদ্মা সেতুর দুর্নীতিতে। কানাডার আদালত যখন বলে দিল যে এখানে কোনো দুর্নীতি হয় নাই, যে অর্থ বরাদ্দ হয় নাই, সেই অর্থের দুর্নীতি অভিলাষ নিয়ে যে কথা বলা হয়েছে একেবারে মিথ্যা। অতএব কথাগুলো বলা যাবে। ভুবনেশ্বর সেতুর সাথে পদ্মা সেতুর একেবারেই তুলনা মিলবে না। এ কারণে পদ্মা সেতুর গভীরে যে পরিমাণ গভীরতায় যেটা হয়েছে, তা ফাইলিং করতে যে খুব ভালো করে জানি, আপনার টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন প্রতিদিন দেখিয়েছে। অতএব এই যে একসঙ্গে যে এই কথাগুলো বলা, মিলিয়ে দেওয়া, মেলানো কিন্তু সম্ভব না। সুভাষ সিংহ রায়, একটু আমি আপনার উত্তরের সঙ্গে একটু শেষে একটা প্রশ্ন করতে চাই। আমার মনে হয় মেগা প্রকল্প বা উন্নয়ন হচ্ছে, এটা নিয়ে বিরোধী দলও কিন্তু একেবারে বলেনি যে হচ্ছে না। বিষয়টা হচ্ছে যে তারা বলতে চাচ্ছে মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হচ্ছে। প্রকল্প নিয়ে বোধহয় কারোই সংশয় নেই যে কি কি প্রকল্প হচ্ছে, মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হচ্ছে কিনা। আমরা আসলে এই পয়েন্টে আলোচনা করছি না। প্রকল্প, মেগা প্রকল্প হলে মেগা দুর্নীতির যে প্রসঙ্গগুলো আছে, এতগুলো গণমাধ্যম বাংলাদেশে এবং ওয়াচডগের ভূমিকা পালন করছে। আপনার টেলিভিশন সহ বাংলাদেশে এতগুলো গণমাধ্যম, প্রত্যেক গণমাধ্যম কিন্তু প্রতিদিন তার সংবাদ পরিবেশন করছে। অতএব এখান থেকে সবকিছু এড়িয়ে যাওয়া খুবই একটি কষ্টকর ব্যাপার। আমরা যদি কথার কথা বলতে পারবো, আপনি জানেন যে কথাগুলো বলা হচ্ছে আমদানি রপ্তানির ওপরে আনুপাতিক হিসাব ধরা হয়। যে দেশে বাংলাদেশে রপ্তানি বাড়ছে, আমদানি বাড়ছে। আপনি জানেন 2019-20 সালে বাংলাদেশের থেকে ভারতে রপ্তানির পরিমাণ বেড়েছে 42.41%, যেটা $1 বিলিয়ন ওপরে কিন্তু রপ্তানি বেড়েছে। অতএব রপ্তানি বিস্ময়কর। অতএব সেই জায়গায় আমদানি রপ্তানির উপরে আন্ডার ইনভয়েসিং, এই যে নানান রকম কথা বলা হয়, সেই জায়গা থেকে 3-4% গুণ করে তারপরে যোগ করে একটা তথ্য দাঁড় করানো হয়। সুভাষ সিংহ রায়, আপনার সংযোগটি একটু খারাপ হয়ে যাওয়ায় আমার মনে হয় আমি একটু অন্য অতিথির কাছে যাই। আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা তো শুরু থেকেই ছিলেন। আমি রুমিন ফারহানার কাছে জানতে চাই যে বিএনপি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, গঠনতন্ত্র থেকে দুর্নীতিবাজদের অযোগ্যতা বিষয়ক ধারা বাতিল করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল হিসেবে নিজেদের স্বীকৃতি দিয়েছে। সাহস থাকলে আপনাদের গঠনতন্ত্রে দুর্নীতি বিরোধী 7 ধারা ফিরিয়ে আনুন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের চ্যালেঞ্জ এটা। আচ্ছা রুমিন ফারহানা, আমি একটু জানতে চাচ্ছি 7 ধারায় কি ছিল, মানে কেন এই ধারা বাতিল হলো? দুর্নীতিকে প্রশ্রয় দিতে কি বিএনপি এটা করেছিল কিনা? আপনার কথার উত্তরে খুব স্পষ্টভাবে আমি বলতে চাই, একটি দল তার গঠনতন্ত্রে কি রাখবে আর কি রাখবে না, এটা একেবারেই তার ইন্টারনাল ব্যাপার। যখন আপনি একটা রাষ্ট্রের দুর্নীতি নিয়ে কথা বলছেন, যখন আপনি একটা সরকারের দুর্নীতি নিয়ে কথা বলছেন, যখন আপনি এমন একটা সরকারের দুর্নীতি নিয়ে কথা বলছেন যারা মানবাধিকার থেকে শুরু করে, গণতন্ত্র থেকে শুরু করে, ভোটের অধিকার থেকে শুরু করে সব কিছুকে গুম করে বসে আছে, সেরকম একটা জবাবদিহিতাহীন সরকার সব কিছুকে কার্পেটের নিচে লুকানোর জন্য একটা দাবি খাড়া করে যে কোনো একটা অদ্ভুত কথা নিয়ে আসে। বিএনপির 7 ধারা গঠনতন্ত্র থেকে থাকলে বা না থাকলে দেশে দুর্নীতির সঙ্গে সেটার কি সম্পর্ক? ঠিক যেমন আজকে আমার 2 সহ আলোচকের কথা আমি শুনছিলাম, একজন হচ্ছেন আহসানুল ইসলাম টিটো, উনি আমার সঙ্গে
প্রায় শতাধিক টকশো করেছেন, এখন উনি আমার নামটি শুদ্ধভাবে বলতে পারেন না, রুমিন ফারহান করেন, অথচ একই সংসদে আমরা বসি। উনি তো আমার নামটিই জানেন না, উনি কিভাবে আসলে ওনার দুর্নীতির খতিয়ানের কথা বলবেন? আর দুর্নীতির বিষয়ে মিথ্যাচার করছে, মিথ্যাচারের কথাটা যদি উনি ঠিক স্পেসিফিক্যালি বলতেন আমি কোন প্রজেক্টে কোনটা মিথ্যা বলছি তাহলে ভালো হতো। আর তথ্য তো আমরা আসলে পত্রিকা থেকেই নেব, ওনারা যদি একটু কষ্ট করে পত্রিকাগুলো পড়তেন কিছু তথ্য ওনাদেরও হাতে আসতো। আমাদেরকে জাস্ট মিথ্যাবাদী বা একই কথা বলছি বারবার, কিংবা গতানুগতিক কথা কিংবা ব্যক্তিগত আক্রমণ না করে তাদের কথা থেকেও মানুষজন কিছু সাবস্ট্যান্স পেত। এই যেমন ধরেন ওবায়দুল কাদের সাহেব প্রতিদিনই যে কথা বলেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। কথা হচ্ছে মেগা প্রজেক্ট নিয়ে, উনি আসছেন বিএনপির ৭ ধারা নিয়ে, মানে অ্যাজ ইফ বিএনপির ৭ ধারা থাকলে বাংলাদেশে আর কোনো দুর্নীতি হতো না। এই যে জবাবদিহিতাহীনতার যে জায়গাটা না, এই জায়গাটা খুব ডেঞ্জারাস নিকল, এবং এই জায়গাটা গত 12 বছরে খুঁটি গেড়ে বসছে। যে কথাটা জুনায়েদ সাকি বলছিল যে আপনি যদি এর বিরুদ্ধে কথা বলতে থাকেন ক্রমান্বয়ে আপনাকে প্রথমে বলা হবে না মিথ্যা বলছে, ব্যক্তিগত আক্রমণ করা হবে, আপনাকে ক্যারেক্টার অ্যাসিসিনেট করা হবে, আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, এবং কোনো কিছু না পারলে গুম তো আছেই দিনের শেষে। তো এই যখন দেশের অবস্থা তখন আসলে আমরা গঠনমূলক সমালোচনা করেই বা কি হবে? বারবার বলা হয় বিরোধী দল গঠনমূলক সমালোচনা করে না। আর আরেকটা বিষয় আমি একটু স্পষ্ট করতে চাই, আজকে আওয়ামী বিশ্লেষক সুভাষ সিংহ রায় উপস্থিত আছেন। আওয়ামী বিশ্লেষক সুভাষ সিংহ রায়ের একটা কথাও আমি বুঝতে পারি না, সুতরাং উনি কি বিষয়ে কথা বলছেন আমি জানি না। শুধু বিদ্যুৎ আমি শুনেছিলাম কিছুক্ষণের জন্য উনি বিদ্যুৎ নিয়ে কথা বলেছেন, যদিও আজকে আলোচনার বিষয় মেগা প্রজেক্ট। বিদ্যুতের ব্যাপার ওনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে সরকারি তথ্য মতে বাংলাদেশে যখন পিক আওয়ার, একেবারে মানে গরমকাল, গ্রীষ্মকাল, ভাদ্র মাস, তখন বাংলাদেশে বিদ্যুতের প্রয়োজন থাকে ম্যাক্সিমাম 12,000 মেগাওয়াট। আর সরকারি তথ্য মতে আপনি ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন বাংলাদেশে এখন ক্যাপাসিটি হচ্ছে 25,000 মেগাওয়াটের উপরে। আমার প্রশ্ন হচ্ছে অর্ধেক ক্যাপাসিটি দিয়ে যেখানে দেশ চলছে সেখানে একটার পর একটা বিদ্যুৎ কেন্দ্র, মানে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কুইক রেন্টাল, কেন ইনডেমনিটি দিয়ে পারমিশন দেওয়া হচ্ছে, কেন সেগুলো 10 ইয়ার বৃদ্ধি করা হচ্ছে? আজকে এখানে আহসানুল ইসলাম টিটো আছেন, উনি উত্তর দিতে পারবেন না, কারণ আমি বিদ্যুৎ মন্ত্রী বিপুকে এই প্রশ্ন সরাসরি সংসদে করেছিলাম যে আপনারা বলেছিলেন 2012 সালের পরে আর একটা বিদ্যুৎ কেন্দ্র আপনারা মেয়াদ বাড়াবেন না, তারপরেও কেন দেশে এখন মানে যতটুকু প্রয়োজন, ম্যাক্সিমাম যতটুকু প্রয়োজন তার দ্বিগুণ বিদ্যুৎ উৎপন্ন হয়, তারপরেও কেন আপনারা বিদ্যুৎ কেন্দ্র নতুন করে লাইসেন্স দিচ্ছেন, নতুন করে আবার তাদের মেয়াদ যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো নবায়ন করছেন? বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু তার কোনো উত্তর দিতে পারে না। সুতরাং আমি টিটো বা আওয়ামী বিশ্লেষক সুভাষ সিংহ রায়ের কাছে তার কোনো উত্তর পাবো না বলেই আমি ধরে নিচ্ছি। আর একটা বিষয়, গত এক দশকে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও 62,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে সরকারের ক্রনি, সরকারের সঙ্গে সরাসরি যুক্ত, সরকারের সঙ্গে যারা ব্যবসা করে সেই গুটি কয়েক মানুষ। তারা বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে, সরকার বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে নাই, শুধুমাত্র তারা যে স্থাপন করেছে সেই চার্জ বাবদ, ক্যাপাসিটির চার্জ বাবদ তারা 62,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে। আজকে যে ভর্তুকির কথা আসে, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ে, এবং বিদ্যুতের দাম বাড়বার সঙ্গে সঙ্গে নিকোল আপনি জানেন পরিবহন থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে এটা মানুষকে এফেক্ট করে। এই বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে, জনগণের ঘাড়ে বিদ্যুতের দাম চাপিয়ে দেওয়া হচ্ছে, মুখে বলা হচ্ছে এটা দিয়ে ভর্তুকি দেওয়া হচ্ছে, অথচ ভর্তুকি মাত্র দেওয়া হচ্ছে 52,000 কোটি টাকা। সুতরাং যদি এই 62,000 কোটি টাকা গুটি কয়েক মানুষের হাতে ক্যাপাসিটি চার্জ বাবদ তুলে দিতে না হতো, তাহলে 10,000 কোটি টাকা এক্সট্রা আজকে বিদ্যুৎ বিভাগের হাতে থাকতো। ভর্তুকির 52,000 টাকা দেওয়ার পরও আরো এক্সট্রা 10,000 কোটি টাকা হাতের মধ্যে থাকতো। আমরা দুর্নীতি নিয়ে কথা বলছিলাম, দুর্নীতির ব্যাপারে আমরা আমাদের বিএনপির মহাসচিব কিংবা বিএনপির আমাদের মতন কর্মীদের কথা দরকার নেই। আপনি সাবেক অর্থমন্ত্রীর কথা চিন্তা করেন, তিনি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে যে বাংলাদেশে এখন পুকুর চুরি না, বাংলাদেশে এখন সাগর চুরি হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাকে ছাড়া আর সবাইকে কেনা যায়, এবং যদি দুর্নীতি না হতো তাহলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তার উন্নয়ন বেশ আরো খানিকটা বেশি হতো। বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় কি ছিল? বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় কি ছিল? আপনি বলছেন বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় কি ছিল, খুব বেশি একটা আসলে এখানে আলোচ্য বিষয় না, কিন্তু বিএনপি একটি বড় দল, আমজনতা জানতে চায় বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় কি ছিল, কেন বিএনপি সেটা বাদ দিল, সেটা কি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য? বিএনপি হয়তো কখনো না কখনো ক্ষমতায় যাবে। কি ছিল সেটা একেবারে ইররিলেভেন্ট আজকের আলোচনায়।
আমরা রাস্তার মান নিয়ে যখন কথা বলছিলাম তখন বলা হয়েছে যে এখানে আমি মানে বিভিন্ন এলাকায় রাস্তার গতি প্রকৃতি, এক মাটির গতি প্রকৃতি এক এক জায়গায় এক রকম, কোথাও পাহাড়ি কোথাও সমতল, সুতরাং সব জায়গায় মান একরকম না, সুতরাং দামও একরকম হবে না। বিশ্বব্যাংক 2017 সালে এক দেশের সঙ্গে আরেক দেশের তুলনা করে দেখিয়েছে যে এই তুলনাও যদি করি আমরা, রাস্তার মান, রাস্তার অবস্থা, জমি অধিগ্রহণ এক্সেট্রা এক্সেট্রা, তারপরেও দেখা যায় যে বিশ্বে সর্বাধিক ব্যয়ে বাংলাদেশে রাস্তা নির্মিত হয়। এই বিষয়ে বোধহয় আপনি এর আগেও তথ্য দিয়েছিলেন মিস্টার রুমিন ফারহানা। আমি আমার প্রশ্নের যেহেতু সরাসরি উত্তর পাইনি, আমি আহসানুল ইসলাম টিটুর কাছে যেতে চাই এবং তার কাছ থেকে আমি জানতে চাই, টিটো আপনাকে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রশ্ন করেছেন কেন দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন করেও আমরা আরো বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিচ্ছি। আপনি ক্ষমতাসীন দলের একজন প্রতিনিধি, আপনি এই বিষয়ে কিছু, যদিও এটা আপনার কি বলবো, আপনার নিজস্ব বিষয় না, আপনি এই মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত না, তারপরেও আপনার কাছ থেকে আমরা জানতে চাই ক্ষমতাসীন দলের প্রতিনিধি হিসেবে। আর আমার যেটা প্রশ্ন আপনার কাছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেছেন যে স্পেসিফিক প্রমাণ দেন কোথায় দুর্নীতি হয়েছে। তিনি মির্জা ফখরুলের কাছে প্রমাণ চেয়েছেন। টিটু সাহেব, ইদানিং দেখতে পাচ্ছি যে কোনো ধরনের অভিযোগ করলে বিরোধী দল, সেটা সংসদেও দেখেছি, অর্থমন্ত্রী বলেছেন টাকা পাচারকারীদের তালিকা দিতে, লিস্ট দিতে। তার মানে আমরা অনিয়ম, দুর্নীতি এগুলোর কথা তুললে আমরা তালিকা চাই বিরোধী দলের কাছে। তার মানে ক্ষমতাসীন দলের কাছে নিজস্ব কোনো তালিকা নেই। এই তালিকা চাওয়া কি আসলে এমন যে জবাবদিহিতার চেষ্টা বা দায় এড়ানো, কোনটা আসলে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই যে জিনিসটা একটু পরিষ্কার করতে চাই সেটা হলো যে আমরা যখন একটা প্রকল্প করব, সেই প্রকল্পগুলি কিন্তু আজকে এই যে মানে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মানে সময়ে আপনারা কিন্তু নিজেরা দৃশ্যমান করে ওইখানে যেয়ে সেটা রিপোর্ট করতে পারেন। তো যখন আমাদের মন্ত্রী মহোদয়রা এই ধরনের কোনো চায়, তারা চায় যে আরও স্পেসিফিক করে আমাকে বলেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিব। এটাকে ভিন্ন খাতে মানে নেওয়ার কোনো সুযোগ নাই। তারা চাচ্ছে যে হ্যাঁ, আপনি স্পষ্ট করে একটা রাস্তায় যান বা একটা ইয়েতে দেখেন যে হ্যাঁ এইখানে আমরা করছি, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাথে অন্য সরকারের পার্থক্য একটাই, সেটা হলো যে আমরা যখন উন্নয়ন করি এবং সেই উন্নয়নের করতে গিয়ে যখন বিভিন্ন কথা উঠে, সেখানে কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। সে দলের লোক না কোন জায়গার লোক, এটা কিন্তু আমরা খেয়াল করি না। আমরা আমাদের সমালোচনা হবে এটা নিয়েও কিন্তু আমরা কখনো দ্বিধাবোধ করি না, আমরা কিন্তু ব্যবস্থা নেই। অতএব যখন আপনি বড় প্রকল্প করবেন, যখন আপনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন, কিছু লোক, সুযোগ সন্ধানী লোকগুলি কিন্তু সবসময় চাবে তাদের ব্যক্তিগতভাবে বেনিফিট করার জন্য। সো এই জিনিসগুলোর জন্যই এই কথাগুলি আমাদের মন্ত্রীরা বলেছেন। আমি বিদ্যুৎ খাত নিয়ে একটা কথা বলতে চাই। আমাদের বিএনপির হুইপ মহোদয়ের কাছে আমার কাছে মনে হয় যে ওনারা এই তত্ত্বের কারণে কিন্তু 2001 থেকে 2006 পর্যন্ত ওনারা এই সময়টায় 1 মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করে নাই। অন্য জায়গায় আমাদের 2000 সালে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ছিল সেইখান থেকে উল্টা কমে গেছে, কারণ বিদ্যুৎ উৎপাদন করতে গেলে কস্ট বেশি হবে। একটা ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র, ওটার নামই হলো ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র। একজন লোক একজন বিদ্যুৎ কেন্দ্রটা বাংলাদেশে এনে সেইখান থেকে আপনার চাহিদা মোতাবেক সরবরাহ করবে, নিরবিচ্ছিন্ন কিন্তু না, চাহিদা মোতাবেক। আপনি চাইলে সে দিবে, না চাইলে দিবে না, সেই জন্য একটা ক্যাপাসিটি চার্জ ধরা হয়। এটা কিন্তু অন্য কোনো কারণে, আপনি যদি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ নেন আপনাকে একটা রেট ধরে নিরবিচ্ছিন্নভাবে দেয়। কিন্তু যেহেতু আমাদের হাই লো বিভিন্ন সময়, আমাদের দেশ ষড়ঋতুর দেশ, কখনো বিদ্যুতের চাহিদা পিকে থাকে, কোনো দিনের কোনো সময় বিদ্যুতের চাহিদা বেশি থাকে, কম থাকে, তাই জানে সব সময় যেন আমার ওই বিদ্যুৎটা কিনতে না হয়, সেই জন্য ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় এবং যতটুকু বিদ্যুৎ আমার দরকার সেই বিদ্যুৎটা নেওয়া হয়। এই জিনিসগুলার একটা একেবারে সাইন্টিফিক ক্যালকুলেশন আছে। আমি খুশি হতাম যে এই যে যারা আজকে কথা বলতেছে তারা যদি এই টেকনিক্যাল কাগজগুলি, ওনাদের যারা টেকনিক্যাল লোক আছে তাদেরকে নিয়ে বিশ্লেষণ করতেন যে এই টেকনিক্যালিটিতে ভুল আছে নাকি, প্রাইসিংয়ে ভুল আছে নাকি, সেটা নিয়ে কথা হতে পারতো। আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা খুব সহজ। সেটা হলো যে আপনি বললেন 7 ধারায় কি আছে, উনি সুন্দর
আইনি মারপ্যাচ দিয়ে ওর ধারে কাজ দিয়ে গেলেন না। সাত ধারায় আছে যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে দলে রাখা যাবে না। এখন ওনাদের যেহেতু ভারপ্রাপ্ত মানে সভাপতি তারেক রহমান দুর্নীতিতে আক্রান্ত হয়ে সাজাপ্রাপ্ত হয়েছে, তাকে ভারপ্রাপ্ত করে রাখার জন্য এটা করা হয়েছে, কিন্তু এই উত্তর উনি দিবেন না। এই সৎ সাহস উনার নাই। আমাদের এই সৎ সাহস আছে যে আমরা যদি ভুল করি, আমাদের প্রকল্প বাস্তবায়নে যদি কোথাও কোনো ভুল হয়, কোথাও যদি কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমরা হাওয়া ভবন তৈরি করতে পারি না, আমরা হাওয়া ভবন তৈরি করবও না। ওনারা বলুক যে ওনাদের সময় কোনো প্রকল্পে ওনারা কোনো ব্যবস্থা নিয়েছেন, নেয় নাই, নিবে না, কারণ ওনারা দুর্নীতিটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলছিল। আজকে ওনারা বলুক যে আমাদের কোনো মন্ত্রী ওনাদের সময় কেউ এটার সাথে কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে নাকি। এই চ্যালেঞ্জগুলি আমরা দিতে পারি দায়িত্ব নিয়ে, যে হ্যাঁ আমাদের কোনো মন্ত্রী, আমাদের কোনো সরকারি দায়িত্বশীল কোনো দলের নেতারা কোনো দুর্নীতির সাথে সংযুক্ত নাই। যদি কেউ সংযুক্ত হওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জেল হবে, জরিমানা হবে, দুর্নীতি দমন কমিশনে কেস হবে। সো এই জিনিসগুলা আমরা শক্তভাবে বলতে পারি। আর ওনারা আইনের মারপ্যাচ দিয়ে আপনি যে প্রশ্নই করবেন, উনি যেটা বলার ওই লয়ারের মতো কোর্টে যেয়ে ওই একই কথাই বলবে। আপনি ওনাকে কখনো কোনো প্রশ্ন করে সঠিক উত্তর পাবেন না। আর যে জিনিসটা ওনারা বারবার চেষ্টা করছে যে এই জিনিসগুলা আমরা আজকে দেখেন স্বাধীনতার 50 বছরে আমাদের রিজার্ভের পরিমাণ 45 বিলিয়ন ইউএস ডলার, আমাদের পার ক্যাপিটাল ইনকাম $2200 উপরে, সেইখানে পাকিস্তানের প্রায় দ্বিগুণ, ভারতের চেয়ে পার ক্যাপিটাল ইনকাম আমাদের বেশি, আমাদের এক্সপোর্ট হয়েছে। এত কিছু করার, এত অর্জনের পরে, দৃশ্যমান নাম্বার দেওয়ার পরেও ওনাদেরকে মনে হয় যে আমরা লুটপাট করে খাচ্ছি, দুর্নীতি করতেছি। মানে দেশের মানুষ বুঝে যে আসলে আমরা কি করছি, আমরা উন্নয়ন করছি। আমি একটা জিনিস বলি, ব্যারিস্টার উনি জানি এই উত্তরটা দেয় উনি, সেটা হলো যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে উন্নয়ন বরাদ্দ, জি 6 বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আমাদের 1 বছরে তার উন্নয়ন বরাদ্দ সেই পরিমাণ, এবং সামাজিক সুরক্ষায় সেই একই পরিমাণ বরাদ্দ, ওনাদের 5 বছরের বরাদ্দ, আমাদের 1 বছরে। তো তারপরে ওনাদের মানে ওই যে বললাম না যে তারা ওনারা হলো হতাশাগ্রস্ত, ওনারা খোঁজে কোথায় পাওয়া যাবে না। এইটা ইম্পর্টেন্ট দেশ ও জাতির কাছে যে 7 ধারায় কি ছিল। বিএনপি যদি কখনো ভোটে দাঁড়ায়, তারা ক্ষমতায় গেলে কিভাবে দেশ চালাবে, কারা দেশ চালাবে, জাতি এটা জানতে চায়। দুর্নীতিগ্রস্ত কনভিক্টেড কোনো ফেলনি না একজন ভালো দক্ষ জনগণের যে কাজ করে সে। সো এই জিনিসগুলো আপনারা কেন গোপন করে, কেন লুকায়, সেটা যেমন জাতি জানতে চায়, জাতি আরো অনেক কিছু জানতে চায়। সাকি, করোনার মধ্যে ইউপি নির্বাচন ও কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষ, আবার এরই মধ্যে নতুন করে 7 জেলায় কঠোর লকডাউন, বিষয়টা কেমন মনে হচ্ছে আপনার কাছে? না, আমি একটু আপনার এই প্রশ্নের উত্তরে যাচ্ছি, তবে একটু আগের আলোচনায় ফিরে আমি শেষ করতে পারিনি। জি, বাংলা একটা মানে প্রায় আমরা কিছুটা হাস্যরসাত্মক জায়গা থেকে এটা করি যে একজন শিখে এসছে গরু রচনা, কিন্তু পরীক্ষা এসছে নদী রচনা। ফলে তার তো মানে কি করতে হবে, একটা নদীতে উনি গরুকে নামিয়ে দিয়ে এরপরে গরুর রচনাটা বলতে থাকলেন। আমাদের সরকারি দলের ক্ষেত্রে প্রায় যারা প্রতিনিধিত্ব করতে আসেন তাদের এই অবস্থাটা আমরা দেখি যে তারা কেবলমাত্র গরুর রচনাটা জানেন। অর্থাৎ যখন আলোচনা হচ্ছে মেগা প্রকল্পে মেগা দুর্নীতি নিয়ে, অর্থাৎ আমরা কিন্তু মেগা প্রকল্পগুলো নিয়ে আলোচনা করছি না। অবশ্যই মেগা প্রকল্প নিয়ে আলোচনা করা যায়, সেই প্রকল্পগুলোর অগ্রাধিকার ঠিক আছে কিনা, সেই প্রকল্পগুলো কতটা মানুষকে সার্ভিস দিবে, সেই প্রকল্পগুলোর সব ধরনের ইতিবাচক নেতিবাচক প্রভাবগুলো বিবেচনা করা হয়েছে কিনা, সেই আলোচনা আরেকদিন যদি আপনি তোলেন সেটা আমরা নিশ্চয়ই করব। বহু প্রকল্প আছে যেগুলো হওয়ারই কোনো বাস্তবতা যৌক্তিকতা নেই, যেমন রামপাল, যেমন রূপপুর নিয়ে বহু প্রশ্ন আছে, এগুলো উত্তর কিন্তু আমরা জনগণ পাইনি। আমি আসি যে কথাটায়, সেটা হচ্ছে যে এই যে দুর্নীতি হচ্ছে, কিছুদিন আগে আমরা শুনতাম যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলতেন যে না কিছু কিছু দুর্নীতি তো হচ্ছে, আমরা তো এটা বলছি না যে একেবারেই কোনো দুর্নীতি হচ্ছে না, তবে আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এখন তাদের অবস্থাটা দাঁড়িয়েছে এই জায়গায় এসে যে এখন তারা পাত্তাই দিচ্ছে না, মানে দুর্নীতি হচ্ছে না, সবই মিথ্যাচার ইত্যাদি। এই জায়গাটা যে এসছেন, এটা তাদের বরং একটা আরেক ধাপ অগ্রগতি, যে তারা এখন এই ধরনের প্রচারণার জায়গায় এসছেন যে কোনো সমালোচনা, কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। এটা কেন সম্ভব হয়েছে? যে সমস্ত কিছুর উপর তাদের নিয়ন্ত্রণটা কায়েম হচ্ছে, পুরো রাষ্ট্রযন্ত্র, তার সব ধরনের প্রচার মাধ্যম, এগুলোকে তারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন বলে এই প্রশ্নটা তারা করেন। কোথায় প্রমাণ দেন?
কোথায় কে পাচার করেছে, কোথায় কি দুর্নীতি করেছে। অনেকটা এরকম যে 29 তারিখ রাতে যখন ভোট হয়ে গেল, 30 তারিখ তারপর তারা একটা মকারি করলেন, তারপরে যখন বলা হলো যে ভোট চুরি হয়েছে, এমনকি খোদ প্রধান নির্বাচন কমিশনারও বললেন যে রাতের ভোট যাতে না হয় এই জন্য আমরা ইভিএম এর ব্যবস্থা করছি, যদিও এখন ইভিএম এর মাধ্যমে একটা আরো বড় ধরনের প্রযুক্তিগত দুর্নীতি তারা করবেন। কিন্তু তারা বললেন কি, কোথায় প্রমাণ দেন, প্রমাণ দেন। এই হচ্ছে ব্যাপার, এইটাই গায়ের জোরে বলার মধ্যে দিয়ে আজকে জায়গাটা তৈরি হচ্ছে। এখন একে নানান ভাষায় ওনারা কথা বলবেন। আজকে আমি জনাব আহসানুল ইসলাম টিটোকে একটা কথা বলতে চাই, এই যে আমরা যারা 2009 সাল থেকে এনার্জি রেগুলেটরি কমিশনের প্রতিটি শুনানিতে অংশ নিয়েছি এবং আমরা সে এনার্জি রেগুলেটরি কমিশনে যতটা সরকার তথ্য উপস্থাপন করে তার প্রতিটার খুঁটিনাটি বিশ্লেষণ করে এখানকার লুপহোলসগুলো সব দেখিয়েছি, কিভাবে সেখানে দুর্নীতি কমানো যায়, সেখানে কিভাবে প্রকল্প ব্যয়কে যৌক্তিকরণ করা যায়, কিভাবে কোন প্রকল্প অযৌক্তিক, এই সমস্ত আলোচনা সেখানে হয়েছে। আপনি আমাদেরকে এখন ক্যাপাসিটি চার্জ যদি কেবল শিক্ষা দেন তাহলে এটা ঠিক হয় না। এটা এই কারণে ঠিক হয় না, ক্যাপাসিটি চার্জ দিতে যে হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু যেটা যৌক্তিক নয় সেটা হচ্ছে যে 2012 সাল পর্যন্ত আপনারা বলেছিলেন এটা দিবেন, কেন 2021 সাল পর্যন্ত তা বর্ধিত হয়ে চলেছে এবং কেন এখনো 50,000 কোটি টাকার উপরে কেবল ক্যাপাসিটি চার্জ বসিয়ে রেখে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রশ্ন। সেই প্রশ্ন যদি আপনারা করেন যে আপনার বিদ্যুৎ উৎপাদনের এই যে বিপুল ক্ষমতা তৈরি হয়েছে, তাহলে আপনার এই ধরনের ব্যয়গুলো এখনো অব্যাহত আছে কেন? আচ্ছা, তারপরে আসে যে রূপপুর বিদ্যুৎ প্রকল্পে এই করোনা কালেও আপনাকে কেন এত বরাদ্দ রাখতে হয় যখন আপনি অলরেডি এখানে ক্যাপাসিটি চার্জ দিয়ে অনেকগুলো জায়গাকে বসিয়ে রাখতে হচ্ছে। ফলে আমাদের যে প্রায়োরিটির জায়গা, যে অর্থনীতিতে যখন ক্ষুদ্র, মাঝারি, অতি ক্ষুদ্র এই সমস্ত খাতগুলো যার মধ্যে বেশিরভাগ কর্মসংস্থান, সেটা যখন বিপর্যয়ের মুখেই করোনা কালে সেইখানে যখন বরাদ্দ দরকার, সেইখানে যে 2000 কোটি টাকা গত অর্থ বছরে বরাদ্দ হয়েছে এসএমই খাতে, সেটার যে কোনো টাকা ছাড় হয়নি এ পর্যন্ত যা তথ্য আমরা জানি, তাতে এইটা বোঝা যায় যে ব্যাপক কর্মসংস্থানের ঘাটতির জায়গায় যখন টাকা দরকার সেখানে টাকা না ব্যয় হয়ে টাকা ফেরত যাচ্ছে, টাকা বড় বড় প্রকল্পের দিকে ব্যয় হচ্ছে। এই কারণে বলা হচ্ছে যে মেগা প্রকল্পের যে জবাবদিহিতার জায়গাটা, সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। ওই আলোচনায় আজকে আমাদের সরকারি দলের লোকেরা স্বীকারও করতে রাজি নয়। এটা হচ্ছে, এটাকে বলে যে ক্ষমতা যখন প্রচণ্ড কর্তৃত্ববাদী কাঠামোর মধ্যে এসে হাজির হয় তখন এই জবাবদিহিতা তৈরি হয়। ফলে বাংলাদেশের 2014 সালের পরে এই জবাবদিহিতাহীন কর্তৃত্ববাদী যে শাসন ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি, এইটা এমন এক দুর্নীতির লাগাম খুলে দিয়েছে যেটা দুর্নীতিকে একটা চূড়ান্ত প্রাতিষ্ঠানিকরণ রূপ দিয়েছে। দুর্নীতি দমন কমিশনও এই দুর্নীতির প্রাতিষ্ঠানিক কাঠামোর একটা অংশ। মাঝে মাঝে জনগণকে আইওয়াশ করাতে হয়, এই আইওয়াশ করানোর জন্য দুর্নীতি দমন কমিশন কিছু কিছু অভিযোগ তোলে, কিন্তু বাকি পুরো বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খবর। এই খবরটি আসলে এই শোতে আমি একদমই এড়িয়ে যেতে পারি না। নতুন করে 7টি জেলায় লকডাউন হয়েছে, একই সঙ্গে নির্বাচনও হয়েছে। ছোট করে এক লাইনে যদি উত্তর দিয়ে আমি কি বলতে পারি এক লাইন? জি না, ডেফিনেটলি শুনুন, এখন যেটা লকডাউন ঘোষণা দিয়ে লকডাউন কার্যকর করার মতো অবস্থায় সরকার নেই, তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি নেই, তার জন্য যে পূর্ব শর্তগুলো আছে সেটা পূরণ করার জায়গা নেই। কিন্তু সে কারণে আমরা বারবার বলেছি যে এখন এসে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের কাজ দরকার ছিল ভ্যাকসিনেশনটা, যেটা আমরা করতে পারতাম যদি মানে বিকল্প উৎসগুলো থেকে আমরা একই সময়ে ভ্যাকসিন সংগ্রহ করার চেষ্টাটা করতাম। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে জি জোরেসাকি আমি ভ্যাকসিনেশন পয়েন্টে যাবেন আপনি, কিন্তু আমি বলছি যে স্বাস্থ্যগত প্রস্তুতিটা আমাদের ব্যাপকভাবে নেওয়া দরকার, সেটা খুব জরুরি। আমি জানি না লকডাউন কতটা কার্যকর করতে পারবেন তারা। জি, আমি একটু সুভাষ সিংহ রায়ের কাছে যেতে চাই এবং তার আগে আমি 10 সেকেন্ডে বলতে চাই যে এই অনুষ্ঠানে আমি পাবো আর 6 মিনিট সময়। এই অনুষ্ঠানে কিন্তু দ্বিতীয় পর্ব করার কোনো সুযোগ নেই, কাজে এই সময়টাকে ভাগ করে আমরা একদম কনক্রিট কথা বলার চেষ্টা করব। সুভাষ সিংহ রায়, টিকা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ও রাজনৈতিক বাহাস দেখা যাচ্ছে। মানে বিএনপি মহাসচিবের ভাষ্যমতে স্বাস্থ্য খাতে দুর্নীতির জন্য এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই। স্বাস্থ্য খাতে ও টিকার সাথে যারা জড়িত তারা দুর্নীতির রাজত্ব করছে। অন্যদিকে সরকার বলছে টিকা নিশ্চিত করা হবে। মানে এই বিষয়ে কিন্তু আমজনতা রাজনীতি দেখতে চায় না, বরং সমাধান দেখতে চায়। সমাধান কিভাবে হবে সুভাষ সিংহ রায় ছোট করে বলতে পারেন আমাকে? যত বিষয়ের সমাধান হয়েছে বাংলাদেশে, সারা পৃথিবীতে কত বিষয়ের সমাধান হয়েছে জানি না। আপনি গত 2-3 দিন আগে এসডিজি অর্জনের শীর্ষ যে 3টি দেশ জাতিসংঘ বলছে, তার মধ্যে বাংলাদেশ একটি। আমি শেষ করি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এবং এই যে বাংলাদেশ যখন টিকা দান কর্মসূচি শুরু করেছে, তখন বিশ্বের 131টি দেশ কোনো টিকাই পায়নি।
বিকল্প উৎসের সন্ধানের কথা বলা হচ্ছে। আমি একজন পেশাজীবী ফার্মাসিস্ট, আমি এখনো বিজ্ঞজনদের কাছে খুঁজে পাই নাই বিকল্প পৃথিবীতে কয়টা টিকা উৎপন্ন হয়েছে। মনে হচ্ছে যেন অনেক শত শত টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, আমাদের হাতে টিকা কিন্তু খুব বেশি সামনে ছিল না। এবং এখন যেটা এসেছে সিনোফার্ম, সিনোভ্যাক, রাশিয়ার টিকা স্পুটনিক ভি, এইসব টিকাগুলো আমরা দ্রুত আনবার সরকার ব্যবস্থা করছে, এটা আমরা সকলে জানি। আমি একটি কথা বলতে চাই, অপমানিত সত্য নিয়ে কথা বলাটা আমাদের এখানে একটা অভ্যেসে পরিণত হচ্ছে। আমি এখন বলেছি দুর্নীতি 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 যখন বলা হচ্ছে, অবশ্যই এই কল্যাণ রাষ্ট্রের জন্য দুর্নীতি একটা মহাব্যাধি, উন্নয়ন কুড়ে কুড়ে খায়, অবশ্যই সেটার জন্য আমাদেরকে জবাবদিহিতার জায়গায় আনতে হবে। কিন্তু প্রমাণিত সত্য কি? বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর পর আমি আগেই উল্লেখ করি, সিঙ্গাপুরের একটি ব্যাংকে তার ৮,০০০ কোটি টাকা পাওয়া গেছে, বাংলাদেশ সরকারকে বলেছে এই টাকা ফেরত দিতে। বিএনপি শাসনামলের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান হংকংয়ে তার ১৯ লক্ষ হংকং ডলারের শেয়ার পাওয়া গিয়েছে এবং সেটা প্রমাণিত সত্য। ১৮ লক্ষ ডলার জমা রয়েছে তার ব্যাংকে, যা ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এগুলো বাংলাদেশ সরকারকে জানিয়েছে। এখন এই যে প্রমাণিত সত্য নিয়ে আমরা কথা বলছি না, আমরা যেগুলো অনুমান নির্ভর সত্য, অনুমান নির্ভর বক্তব্য, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি এবং সরকারকে কাবু করার চেষ্টা করছি। বাংলাদেশের উন্নয়ন বিস্ময়কর, এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, জবাবদিহিতার জায়গায় থাকতে হবে এবং সেই জবাবদিহিতার জন্য গণমাধ্যম সহ, সুশীল সমাজ সহ, বিরোধী দল এবং যে মাল্টি পার্টি যে সিস্টেম অর্গানাইজেশন গুলো, রাজনৈতিক দলের যে ভূমিকা, সেই ভূমিকাগুলো আমার সামনে আসতে হবে এবং দৃশ্যমান হতে হবে। কিন্তু বিএনপি সেই রাজনীতির জায়গায় তারা যাচ্ছে না বলে আমার কাছে মনে হয়। আপনার কাছে তাই মনে হয়? সুভাষ সিংহ রায়, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দুঃখিত আপনাকে আর সময় দিতে না পারার জন্য। আমি ছোট ছোট করে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি এবং আহসানুল ইসলাম টিটুর কাছে যাব। দুজনের দল সম্পর্কে দুটি প্রশ্ন করতে চাই, কারণ আজকের খবরে এগুলো এসেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, সিলেটের শফি চৌধুরীকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, তিনি দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিলেট ৩ আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। তার মানে কি, মানে যেই নির্বাচনে অংশ নিতে চাইবে বিএনপি তাকেই বাদ দিবে, বিষয়টা সেই রকম? এক কথায় উত্তর হচ্ছে যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তার নিজস্ব সিদ্ধান্তে চলবে এবং দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তার ব্যাপারে দল কঠোর হবে। আপনার প্রশ্নের উত্তর শেষ। আমি এখন কিছু কথা আমাকে বলতেই হবে। আমার আওয়ামী লীগের যে বন্ধুরা আসেন তাদের জন্য আমার একগুচ্ছ করুণা, কারণ তাদের হাতে গোয়েবলসি ও মিথ্যা এবং ব্যক্তিগত আক্রমণ করা ছাড়া কোনো উপায় নেই। আমি দুটো নাম বলছি। আব্দুল হাই বাচ্চু, যিনি বেসিক ব্যাংকে খেয়ে দিয়েছেন, কথাটা আমার না, কথাটা আবুল মাল আব্দুল মুহিতের, যিনি এর আগে অর্থমন্ত্রী ছিলেন। একই কথা মখা আলমগীরের ব্যাপারে তিনি বলেছেন। ফার্মার্স ব্যাংকটা তো কোনো ব্যাংকই ছিল না শুরু থেকে। তো বলা হচ্ছে রাজনৈতিক বিবেচনায় তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি। প্রথম আলোতে তিনি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি স্পেসিফিক্যালি বলেছেন বেসিক ব্যাংক এবং ফার্মার্স ব্যাংকের কথা। আমার প্রশ্ন, এই দুই ব্যাংক যারা লুট করেছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হলো? পিকে হালদার ৩,৫০০ কোটি টাকা দেশ থেকে পাচার করে ভেগে গেল কি করে? প্রশ্নটি আমি রেখে যাচ্ছি। আর আহসানুল ইসলাম টিটো তো অর্থনীতি নিয়ে নাড়াচাড়া করেন। উনি জানেন না যে মাথাপিছু আয়ের সাথে উন্নয়নের বা দুর্নীতির কোনো রকমের কোনো সম্পর্ক নাই, দুর্নীতির স্পেসিফিক্যালি। কারণ কুয়েতে মাথাপিছু আয় $৩০,০০০ আর ভুটানে মাত্র $৩,০০০। আর টিআইবির দুর্নীতির সূচকে কুয়েত যেখানে ৭৮, ভুটান সেখানে ২৪। সুতরাং $৩,০০০ মাথাপিছু আয় নিয়ে ভুটান যদি ২৪ হয় আর কুয়েত $৩০,০০০ মাথাপিছু আয় নিয়ে যদি টিআইবির সূচকে ৭৮ হয়, এটাতেই খুব স্পষ্ট বোঝা যায় যে দুর্নীতির সঙ্গে মাথাপিছু আয়ের কোনো সম্পর্ক নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি অন্য ব্যাপারে একটা কথা আমাকে বলতেই হবে, আপনি কি সময় দেবেন আমাকে? আমার হাতে সময় থাকলে আমি নিশ্চয়ই দিতাম। আহসানুল ইসলাম টিটুর জন্য আমার কাছে আসলে 30 সেকেন্ডেরও কি বলবো, একটু বেশি হয়তো সময় আসে, 40 বা 50 সেকেন্ড সময় আমি তাকে দিতে পারবো, তাকেও তো আমার সময় দিতে হবে। আহসানুল ইসলাম টিটু, আপনার কাছেও দল সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই। ফেসবুকে পররাষ্ট্রমন্ত্রীর আর পরিকল্পনা মন্ত্রীর পাল্টা পোস্ট, রেল লাইনের একটি রুট নিয়ে মুখোমুখি অবস্থানে তারা। পোস্ট থেকে তাই মনে হয়েছে, এটা কি আপনাদের দলীয় ফোরামে আলোচনা হয়েছে কিনা, বিষয়টি দলের জন্য বিব্রতকর কিনা? ফেসবুকে দুই মন্ত্রীর এরকম পাল্টাপাল্টি পোস্ট।
আসলে মন্ত্রীদের ব্যাপারটা দলের মধ্যে না, এটা মন্ত্রিসভায় আশা করি আলোচনা হবে এবং এটা রিজলভ হবে, যেহেতু দলীয় ফোরামে এটা আলোচনার বিষয় না। বাট একটা কথা আমি না বলেই পারতেছি না যে বাংলাদেশ আওয়ামী লীগের আমরা যারা রাজনীতি করি বা রাজনৈতিক দলের কর্মী, আমাদের জবাবদিহিতা কিন্তু জনগণের কাছে, আমাদের জবাবদিহিতা মিডিয়ার কাছে। এই যে জনবিচ্ছিন্ন যেসব নেতারা বিভিন্ন সময় বক্তব্য দেয়, যাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, তাদের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা নাই। কারণটা হলো যে এই যে বিভিন্ন তথ্য উপাত্ত দেয়, যুক্তি তর্ক দেয়, এগুলা কোর্টে ভালো চলে। ব্যারিস্টার রুমিন যে যুক্তিগুলি দেয় এগুলা কোর্টে হয়তো ভালো বিচার্য বিষয়, কিন্তু জনগণের কাছে এগুলার কোনো মূল্য নাই। জনগণ দেখতে চায় মানুষের ভাগ্যের পরিবর্তন, জনগণ দেখতে চায় উন্নয়ন, জনগণ দেখতে চায় পদ্মা সেতু, জনগণ দেখতে চায় ঢাকা শহরের যে আমাদের উড়ান সেতু, এই জিনিসগুলো জনগণ দেখতে চায়। তো আমরা উন্নয়ন করে এগিয়ে যাব এবং এটাই আমাদের কাজ। ভালো থাকতে চায়, আর জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। দর্শক দেখছিলেন আমজনতা, কাল আবারও এই সময় দেখা হবে। থাকুন আমজনতার সঙ্গে।